আমরা যে জ্ঞান বা তথ্যের উপর নির্ভর করি সেটা আসলে কিভাবে তৈরি হয়, মানে গবেষণা কিভাবে করা হয়, আর এর পেছনের নিয়মকানুন বা ধরুন নৈতিক দিকগুলো কেমন। আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলো একটু খুঁটিয়ে দেখব। হুম। আমাদের হাতে আছে কিছু গবেষণাপত্র, কিছু বইয়ের অংশ আর একটা টেটকও আছে। আমাদের লক্ষ্য হলো এই উৎসগুলো থেকে মানে মূল নির্যাসটুকু বের করে আনা, গবেষণা জগতের ভেতরের কথা, এর নৈতিক চ্যালেঞ্জগুলো, পদ্ধতিগুলো, এগুলো একটু সহজভাবে বোঝা আর কি। ঠিক তাই। আমরা চেষ্টা করব বোঝার যে গবেষকরা যখন মানুষের সাথে কথা বলেন বা ধরুন তাদের পর্যবেক্ষণ করেন, তখন ঠিক কি কি বিষয় তাদের মাথায় রাখতে হয়, কিভাবে তারা অংশগ্রহণকারীদের সম্মান, তাদের নিরাপত্তা এগুলো নিশ্চিত করেন। হুম। পুরো গবেষণা প্রক্রিয়া জুড়েই কিন্তু নানা নৈতিক প্রশ্ন জড়িয়ে থাকে, তাই না? অবশ্যই। বিশেষ করে আমরা দেখব আদিবাসী জনগোষ্ঠী দৃষ্টিকোণ থেকে গবেষণাটা কেমন হওয়া উচিত। এই বিষয়টা কিন্তু প্রায়শই মূলধারার আলোচনায় আসে না। ঠিক। আর সবশেষে গবেষণার টাকাটা কোত্থেকে আসছে, কে দিচ্ছে, সেটাও ফলাফলে কোনো প্রভাব ফেলে কিনা, এই জরুরি বিষয়টাও আমরা একটু ছুঁয়ে যাব। মূল উদ্দেশ্য হল এই যে জটিল প্রক্রিয়াটা, এটাকে একটা স্বচ্ছ আলোচনার মাধ্যমে তুলে ধরা। দারুণ। তাহলে একদম গোড়া থেকেই শুরু করা যাক, কি বলেন? মানে গবেষণার নৈতিকতার ভিত্তিটা আসলে কি? ক্রেজওয়েলের লেখায় যেমনটা পড়ছিলাম, যখন গবেষণায় মানুষ যুক্ত থাকে তখন নৈতিকতার প্রশ্নটা খুবই সামনে চলে আসে। এটা কি এমন যে গবেষণা শুরু অনেক আগে থেকেই এটা নিয়ে ভাবতে হয়? হ্যাঁ, এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, গবেষণা তো শুধু কিছু তথ্য জোগাড় করা নয়, তাই না? এর একটা মানবিক দিক আছে। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে তথ্য সংগ্রহের আগে, সংগ্রহের সময়, বিশ্লেষণের সময়, এমনকি ফলাফল প্রকাশের পরেও নৈতিকতার প্রশ্নটা কিন্তু জড়িত থাকেই। আচ্ছা। কানাডা ট্রাই কাউন্সিল পলিসির কথা যদি বলি, তারা ৩টে মূল নীতির কথা বলে, যা আসলে বিশ্বজুড়েই কম বেশি স্বীকৃত। এক হল ব্যক্তির প্রতি সম্মান, মানে রেসপেক্ট ফর পার্সনস। ২ কল্যাণ চিন্তা বা কনসার্ন ফর ওয়েলফেয়ার। আর ৩ নম্বর হল ন্যায় বিচার বা জাস্টিস। এই ৩টে মূল নীতি। হ্যাঁ, সহজ কথায় যদি বলি, অংশগ্রহণকারীকে একজন ব্যক্তি হিসেবে সম্মান করতে হবে, তার ভালো মন্দের দিকটা খেয়াল রাখতে হবে, আর নিশ্চিত করতে হবে যেন গবেষণার সুবিধা বা অসুবিধাগুলো কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর ওপর অসমভাবে না পড়ে। বুঝলাম। নীতিগুলো তো বেশ স্পষ্ট, কিন্তু বাস্তবে গবেষকরা এগুলো প্রয়োগ করেন কিভাবে? মানে ধরুন কারোর কাছ থেকে গবেষণার জন্য তথ্য নিতে গেলে কি করতে হয়? কয়েকটা বেশ জরুরি প্রক্রিয়া আছে এর জন্য। যেমন, প্রায় প্রত্যেক গবেষণা প্রতিষ্ঠানে একটা প্রাতিষ্ঠানিক পর্যালোচনা বোর্ড থাকে, ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড বা আইআরবি আর কি। আইআরবি। আচ্ছা। হ্যাঁ, এদের কাজ হল প্রস্তাবিত গবেষণাটা খুঁটিয়ে দেখা। বিশেষ করে দেখতে হয় যে এতে অংশগ্রহণকারীদের কোনো ঝুঁকি আছে কিনা, আর যদি ঝুঁকি থাকে তাহলে সেটা কমানোর বা সামলানোর যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটা নিশ্চিত করা। ওহ। বিশেষ করে ধরুন শিশু বা বন্দী বা মানসিকভাবে দুর্বল জনগোষ্ঠী, এদের ক্ষেত্রে সুরক্ষাটা আরও কঠোরভাবে দেখতে হয়। হুম হুম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জ্ঞাত সম্মতি নেওয়া, মানে ইনফর্মড কনসেন্ট। এই ইনফর্ম কনসেন্ট এটা ঠিক কি? মানে অংশগ্রহণকারীকে ঠিক কি কি জানাতে হয় এর মাধ্যমে? এর মানে হল অংশগ্রহণকারীকে খুব পরিষ্কারভাবে জানাতে হবে যে গবেষণাটা ঠিক কি নিয়ে হচ্ছে, এতে অংশ নিলে তার কি লাভ হতে পারে বা কি ঝুঁকি থাকতে পারে, তার দেওয়া তথ্য কতটা গোপন রাখা হবে সেটাও জানাতে হবে। আচ্ছা। আর সবচেয়ে জরুরি, তিনি চাইলে যে কোনো সময় কোনো কারণ না দেখিয়েই গবেষণা থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন। ও, যে কোনো সময়? হ্যাঁ, যে কোনো সময়। এই সব কিছু ভালো করে জেনে বুঝে যখন কেউ সম্মতি দেন, সেটাকেই জ্ঞাত সম্মতি বলা হয়। বুঝলাম। এছাড়াও আরও কিছু বিষয় আছে, যেমন যেখানে গবেষণাটা করা হবে সেখানকার কর্তৃপক্ষের বা গেটকিপারের অনুমতি নেওয়া, অনলাইন গবেষণার ক্ষেত্রে ডেটা সুরক্ষার বিষয়টা দেখা, গবেষকের নিজের কোনো স্বার্থের সংঘাত মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা সেসবও দেখতে হয়। হুম। এমনকি ধরুন গবেষণাপত্র লেখার সময় লেখক সত্ত্ব কার কেমন থাকবে, এই বিষয়গুলো কিন্তু আগেভাগে ঠিক করে নেওয়া ভালো, না হলে পরে সমস্যা হতে পারে। বেশ।
তার মানে গবেষণা শুরুর আগেই অনেক রকম প্রস্তুতি নিতে হচ্ছে। কিন্তু ধরুন গবেষণা চলাকালীন বা তথ্য সংগ্রহের সময় তখনও তো নতুন নৈতিক প্রশ্ন উঠে আসতে পারে। অবশ্যই পারে, প্রতিনিয়ত আসতে পারে। যেমন গবেষককে নিশ্চিত করতে হবে যে গবেষণার যে নকশা মানে ডিজাইনটা সেটা এমন নয় যে অংশগ্রহণকারীদের শুধু ব্যবহারই করা হচ্ছে কিন্তু তাদের কোনো উপকার হচ্ছে না। গবেষণার আসল উদ্দেশ্য নিয়ে কোনো রকম ছলচাতুরি বা প্রতারণা করা যাবে না। আর সম্মতির জন্য কোনো রকম চাপ দেওয়া চলবে না, একদমই না। ঠিক। বিশেষ করে ধরুন কোনো নির্দিষ্ট সংস্কৃতি বা আদিবাসী গোষ্ঠীর সাথে যখন কাজ করা হচ্ছে তখন তাদের নিজস্ব প্রথা, তাদের নিয়মকানুন এগুলোর প্রতি অত্যন্ত সংবেদনশীল আর শ্রদ্ধাশীল হতে হবে। তথ্য সংগ্রহের সময়ও খেয়াল রাখতে হবে যেন স্বাভাবিক পরিবেশ যতটা সম্ভব কম ব্যাহত হয়। আর এই যে অংশগ্রহণকারীদের সাথে গবেষকের সম্পর্ক, সেখানে ক্ষমতার একটা ব্যাপার তো থাকেই, তাই না? গবেষক তো তথ্যের জন্য যাচ্ছেন। ঠিক ধরেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বিশেষ করে সাক্ষাৎকারের সময় বা যখন গবেষক কোনো সম্প্রদায়ের মধ্যে বেশ কিছুদিন ধরে কাজ করেন তখন একটা ক্ষমতার ভারসাম্যহীনতা কিন্তু তৈরি হতেই পারে। গবেষককে এই বিষয়ে খুব সচেতন থাকতে হবে। এমন যেন না হয় যে অংশগ্রহণকারীরা কোনোভাবে শোষিত বোধ করছেন, বরং একটা পারস্পরিক শ্রদ্ধা আর বিশ্বাসের সম্পর্ক তৈরি করা জরুরি। অনেক ব্যক্তিগত বা স্পর্শকাতর তথ্যও তো উঠে আসতে পারে, তাই না? হ্যাঁ, অবশ্যই। সেগুলো অত্যন্ত সতর্কতার সাথে সামলাতে হবে। মূল লক্ষ্য হল ক্ষতি পরিহার করা আর যদি সম্ভব হয় অংশগ্রহণকারীর কল্যাণ নিশ্চিত করা। আচ্ছা, গবেষণা শেষ হলো, ডেটা বিশ্লেষণ করা হলো, এবার রিপোর্ট লেখার পালা। এখানে নৈতিকতার ভূমিকাটা কি? এখানেও বেশ কিছু জরুরি বিষয় আছে। যেমন ধরুন শুধু নিজের মতের পক্ষে যায় এমন ফলাফল বেছে বেছে প্রকাশ করা, যাকে বলে চেরি পিকিং, অথবা ধরুন নেতিবাচক ফলাফলগুলো চেপে যাওয়া, এটা কিন্তু একাডেমিক অসততা। ও, তারপর অংশগ্রহণকারীদের পরিচয় গোপন রাখাটা খুব জরুরি। প্রয়োজনে ছদ্মনাম বা অন্য কোনো পরিচিতি ব্যবহার করতে হয় যাতে তাদের কোনো ক্ষতি না হয়। অন্যের লেখা বা ধারণা চুরি করা মানে প্লেজিয়ারিজম, এটা তো একটা মারাত্মক অপরাধ। হ্যাঁ, সেটা তো জানি। লেখার ভাষাটাও খুব গুরুত্বপূর্ণ। ভাষা হতে হবে নিরপেক্ষ এবং সংবেদনশীল, মানে লিঙ্গ, জাতি, বয়স বা অন্য কোনো পরিচয়ের ভিত্তিতে কাউকে ছোট করা বা কোনো স্টেরিওটাইপ তৈরি করা চলবে না। ঠিক। এছাড়াও ডেটা অন্যদের সাথে শেয়ার করা, মানে অবশ্যই নিয়ম মেনে কাঁচা ডেটা নির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষণ করা, সাধারণত 5 থেকে 10 বছর রাখতে হয়, একই ডেটা দিয়ে একাধিক প্রকাশনা না করা, আর স্বার্থের সংঘাত থাকলে সেটা পরিষ্কারভাবে ঘোষণা করা। এগুলো কিন্তু ভালো গবেষণার নৈতিক অভ্যাসের অংশ। বোঝা গেল, পুরো প্রক্রিয়া জুড়েই তাহলে নৈতিক বিবেচনাগুলো জড়িয়ে আছে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি, যদি অনুমতি দেন। হ্যাঁ, নিশ্চয়ই। তুইওয়াই স্মিথের লেখাটা আমাদের একটা বেশ অন্যরকম জগতের সাথে পরিচয় করিয়ে দেয়, মানে আদিবাসী জনগোষ্ঠীর চোখে গবেষণা। আমি পড়ছিলাম যে ঐতিহাসিকভাবে তাদের অভিজ্ঞতা নাকি বেশ তিক্ত। হ্যাঁ, খুবই তিক্ত। এটা একটা খুব জরুরি আলোচনা। দেখুন, ঔপনিবেশিক আমলে এবং সত্যি বলতে কি তারপরেও দীর্ঘদিন ধরে আদিবাসী জনগোষ্ঠীকে কেবল গবেষণার বিষয়বস্তু বা অবজেক্ট হিসেবেই দেখা হয়েছে। আচ্ছা। পশ্চিমা গবেষকরা তাদের সংস্কৃতি, তাদের জ্ঞান, এমনকি তাদের পূর্বপুরুষদের দেহাবশেষ নিয়েও গবেষণা করেছেন, প্রায়শই তাদের কোনো রকম সম্মতি বা নিয়ন্ত্রণ ছাড়াই। ভাবা যায়। পশ্চিমা নৈতিকতার যে কাঠামোটা, যেটা মূলত ব্যক্তিকেন্দ্রিক মানে ইন্ডিভিজুয়ালিস্টিক, সেটা অনেক সময়ই আদিবাসী সমাজের যে সম্মিলিত অধিকার বা জ্ঞানের ধারণা সেটাকে ঠিক ধারণ করতে পারে না বা সম্মান দেয় না। এই কারণেই কি তারা এখন গবেষণার বিষয়ে নিজেদের নিয়ম বা ঘোষণার কথা বলছেন, যেমন পেনাং চার্টার বা মাতাতুয়া ডিক্লারেশন? ঠিক তাই। আদিবাসী জনগোষ্ঠীগুলো বিশ্বজুড়েই এখন অনেক বেশি সোচ্চার হচ্ছে। তারা এই ধরনের দলিলের মাধ্যমে নিজেদের জ্ঞান, যাকে বলে ইন্ডিজেনাস নলেজ, নিজেদের তথ্য, সংস্কৃতি এগুলোর ওপর নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চাইছে। তারা বলছে তাদের সম্মতি ছাড়া, তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এবং তাদের নিয়ন্ত্রণ ছাড়া তাদের নিয়ে কোনো গবেষণা হতে পারবে না। তাদের কাছে এটা শুধু কিছু তথ্য জানার বিষয় নয়, এটা তাদের আত্মনিয়ন্ত্রণ,
মানে সেলফ ডিটারমিনেশন, এবং নিজেদের জ্ঞান ব্যবস্থা রক্ষা করার একটা লড়াই। স্মিথ মাউরি সংস্কৃতির কিছু নির্দিষ্ট চর্চার কথা উল্লেখ করেছেন দেখলাম, যা গবেষণার ক্ষেত্রে প্রাসঙ্গিক। এগুলো ঠিক কেমন একটু বলবেন? হ্যাঁ, তিনি কাউপাপা মাউরি বা কাউপাপা মাউরি গবেষণার কিছু নীতির কথা বলেছেন। এগুলো খুব ইন্টারেস্টিং। যেমন আরোহা কিতে তাঙ্গাতা মানে মানুষের প্রতি ভালোবাসা বা সহানুভূতি, কানোহে কিতেয়া মানে মুখোমুখি হওয়া, সম্পর্ক তৈরি করা, মানা কি কিতে তাঙ্গাতা মানে আতিথ্যতা বা যত্ন নেওয়া, কিয়া তুপাতো মানে সতর্ক থাকা। বাহ, এগুলো তো হ্যাঁ, এই নীতিগুলো পশ্চিমা গবেষণার যে বস্তুনিষ্ঠতার ধারণা, তার চেয়ে অনেক বেশি সম্পর্ক নির্ভর এবং পারস্পরিক শ্রদ্ধার উপর জোর দেয়। মাউরি জ্ঞানের প্রতি পশ্চিমা দৃষ্টিভঙ্গি নিয়েও তো প্রশ্ন তুলেছেন স্মিথ, তাই না? অবশ্যই ঔপনিবেশিকতার একটা বড় প্রভাবই হল স্থানীয় জ্ঞানকে অবৈজ্ঞানিক, কুসংস্কার বা কম গুরুত্বপূর্ণ বলে দেগে দেওয়া। এটা সব জায়গাতেই হয়েছে কম বেশি। অথচ মাউরি সমাজে জ্ঞানকে অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী মনে করা হতো। কিছু জ্ঞান ছিল তাপু বা বিশেষ সুরক্ষিত, যা সবার জানার জন্য নয়, নির্দিষ্ট মানুষের কাছে গচ্ছিত থাকত। তিনি তানেনুই রাঙ্গির মিথ্যের কথা বলেছেন, যেখানে জ্ঞান অর্জন করা হয়েছিল অনেক কষ্ট করে, সবার মঙ্গলের জন্য। পশ্চিমা গবেষণা প্রায়শই এই জ্ঞানের গভীরতা বা তার পেছনের যে দর্শন, সেটা বুঝতে পারে না বা ধরতে চায় না, বিশেষ করে যখন কেবল কিছু বিচ্ছিন্ন তথ্য সংগ্রহ করা হয়। ঠিক। তাই মাউরিরা এখন প্রশ্ন তুলছে, এই গবেষণা কার স্বার্থে করা হচ্ছে, গবেষণার সমস্যাটাকে নির্ধারণ করছে, গবেষক কার কাছে দায়বদ্ধ। তারা এখন চাইছে তাদের জ্ঞান এবং তাদের গবেষণা তাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকুক। এর মানে কি এই যে আদিবাসী গবেষকদের সেখানে আর কোনো ভূমিকা নেই, বা সম্পর্কটা কেমন হওয়া উচিত? না, ভূমিকা নেই তা নয়, তবে সম্পর্কটা খুব সতর্কতার সাথে তৈরি করতে হবে। নিউজিল্যান্ডের কটরাইট ইনকোয়ারির মতো ঘটনা, যেখানে নারীদের না জানিয়ে সার্ভাইকাল ক্যান্সারের অনৈতিক গবেষণা করা হয়েছিল, এই ধরনের ঘটনাগুলো অবিশ্বাস আরও বাড়িয়েছে। হ্যাঁ, সেটা তো হওয়ারই কথা। গবেষকদের, বিশেষ করে যারা অ-আদিবাসী, তাদের ক্ষমতার অবস্থান নিয়ে খুব সৎ এবং বিনয়ী হতে হবে। স্মিথ কিছু মডেলের কথা বলেছেন, যেমন টিয়াকি বা মেন্টরশিপ, ওয়াঙ্গাই বা সম্প্রদায়ের সাথে একাত্ম হয়ে যাওয়া, ক্ষমতা ভাগাভাগি করা, অথবা অংশীদারিত্বমূলক গবেষণা, যেখানে উভয় পক্ষ সমান তালে কাজ করে। অংশীদারিত্বমূলক গবেষণা। হ্যাঁ, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আদিবাসী সম্প্রদায় যে নেতৃত্ব, তাদের সম্মান করা এবং তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করা। আসলে অনেকেই এখন মনে করেন, এবং সেটাই হয়তো ঠিক, যে তাদের গবেষণা তাদের নিজেদের গবেষকদের দিয়েই হওয়া উচিত, যাকে বলা হচ্ছে কাউপাপা মাউরি গবেষণা। এই ভিন্ন দৃষ্টিকোণটা বোঝাটা আসলেই খুব জরুরি ছিল। ধন্যবাদ। এবার যদি আমরা একটু গবেষণা পদ্ধতির দিকে ফিরি, মেরিয়াম ও টিসডেল গুণগত গবেষণায় তথ্য সংগ্রহের 3টে প্রধান উপায়ের কথা বলেছেন: সাক্ষাৎকার, পর্যবেক্ষণ এবং ডকুমেন্ট বিশ্লেষণ। সাক্ষাৎকারের বিষয়ে তারা কি বলছেন? হ্যাঁ, সাক্ষাৎকার। এটা হলো অন্যের অভিজ্ঞতা, তার দৃষ্টিভঙ্গি বা তার অনুভূতির গভীরে যাওয়ার একটা খুব পরিচিত পথ। তবে এটা শুধু প্রশ্ন আর উত্তরের আদান-প্রদান নয়, তার চেয়ে বেশি কিছু। এর বিভিন্ন ধরন আছে। খুব কাঠামোগত বা স্ট্রাকচার্ড হতে পারে, যেখানে প্রশ্নগুলো একদম আগে থেকে ঠিক করা থাকে, প্রায় একটা জরিপের মতো। আচ্ছা। আবার একেবারে অকাঠামোগত বা আনস্ট্রাকচার্ডও হতে পারে, যেখানে একটা বিষয় নিয়ে খোলামেলা আলাপ হয়, কোনো ধরাবাঁধা প্রশ্ন ছাড়াই। তবে গুণগত গবেষণায় সবচেয়ে বেশি যেটা চলে, সেটা হলো আধা কাঠামোগত বা সেমি স্ট্রাকচার্ড সাক্ষাৎকার। সেমি স্ট্রাকচার্ড। হ্যাঁ, এখানে কিছু মূল প্রশ্ন গবেষকের কাছে থাকে, কিন্তু আলাপ যেভাবে এগোয় সে অনুযায়ী নতুন প্রশ্ন করা যায়, কোনো একটা বিষয়ে আরও গভীরে যাওয়া যায়, একটা নমনীয়তা থাকে আর কি। ফোকাস গ্রুপও তো এক ধরনের সাক্ষাৎকার, তাই না? এর বিশেষত্বটা কি? হ্যাঁ, ফোকাস গ্রুপও এক ধরনের সাক্ষাৎকার। এখানে সাধারণত 6 থেকে 10 জনের একটা ছোট দলের সাথে কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মজাটা হলো, এখানে অংশগ্রহণকারীরা শুধু গবেষকের সাথেই কথা বলেন না, তারা একে অপরের সাথেও কথা বলেন, তর্ক করেন, একমত হন বা দ্বিমত পোষণ করেন। আচ্ছা। ইন্টারঅ্যাকশনটা গুরুত্বপূর্ণ। একদম। এই পারস্পরিক মিথস্ক্রিয়া থেকে ডেটা তৈরি হয়, ফলে শুধু ব্যক্তির মত নয়,
একটা গোষ্ঠীর মধ্যে কিভাবে কোনো ধারণা তৈরি হচ্ছে বা বিতর্ক চলছে সেটাও বোঝা যায়। তবে এটা পরিচালনার জন্য মডারেটরের বেশ ভালো দক্ষতা লাগে, আর খুব ব্যক্তিগত বা স্পর্শকাতর বিষয়ে কিন্তু ফোকাস গ্রুপ সবসময় কার্যকর নাও হতে পারে। আজকাল তো অনলাইন ফোকাস গ্রুপও হচ্ছে, যদিও মুখোমুখি আলাপের মতো সেই স্বতঃস্ফূর্ততা আনাটা সেখানে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর এখন তো অনলাইন সাক্ষাৎকার খুবই সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে অতিমারির পর থেকে। এর সুবিধা অসুবিধাগুলো কি কি? তা ঠিক। সবচেয়ে বড় সুবিধা হল ভৌগোলিক বাধাটা থাকে না। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে কথা বলতে পারছেন। রেকর্ডিং করাও হয়তো সহজ। হ্যাঁ। অসুবিধা হল প্রথমত প্রযুক্তিগত সমস্যা হতে পারে। সবার সমান ইন্টারনেট অ্যাক্সেস বা ভালো ডিভাইস নাও থাকতে পারে। আর আমার মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মুখোমুখি যোগাযোগের মাধ্যমে যে একটা রাপোর বা সুসম্পর্ক তৈরি হয়, সেটা অনলাইনে, বিশেষ করে যদি শুধু টেক্সটে কথা হয়, তৈরি করাটা বেশ কঠিন। ঠিক, ওই নন ভার্বাল কিউগুলো মিস হয়ে যায়। একদম। আর তথ্যের গোপনীয়তা রক্ষা করাটাও এখানে একটু বেশি জটিল হতে পারে। সাইবার নিরাপত্তার ঝুঁকি থাকে। বুঝলাম। আচ্ছা, একটা ভালো সাক্ষাৎকারের জন্য তো ভালো প্রশ্ন করাটা খুব জরুরি। কি ধরনের প্রশ্ন করা উচিত আর কোনগুলো এড়িয়ে যাওয়া ভালো? হ্যাঁ, প্রশ্নই তো সাক্ষাৎকারের প্রাণ। ভালো প্রশ্ন হল খোলা প্রশ্ন বা ওপেন এন্ডেড প্রশ্ন, মানে যেগুলোর উত্তর শুধু হ্যাঁ বা নাতে দেওয়া যায় না, উত্তরদাতাকে বিস্তারিত বলতে উৎসাহিত করে। যেমন অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন, সেদিন ঠিক কি ঘটেছিল? অনুভূতি নিয়ে প্রশ্ন, তখন আপনার কেমন লেগেছিল? মতামত বা মূল্যবোধ নিয়ে প্রশ্ন, এই বিষয়ে আপনি কি মনে করেন? জ্ঞান নিয়ে প্রশ্ন, এই ব্যাপারটা সম্পর্কে আপনি কি জানেন? এগুলো খুব কার্যকরী। আর এড়িয়ে যাওয়া উচিত একসাথে একাধিক প্রশ্ন করা, মানে একটার উত্তর শেষ না হতে আরেকটা জুড়ে দেওয়া। আর লিডিং প্রশ্ন করা উচিত নয়, মানে যে প্রশ্নের মধ্যেই উত্তরের ইঙ্গিত দেয়া থাকে। আচ্ছা। আর খুব বেশি বন্ধ প্রশ্ন বা ক্লোজড এন্ডেড প্রশ্ন, যেগুলোর উত্তর হ্যাঁ না, এড়িয়ে যাওয়া ভালো যদি না নির্দিষ্ট কোনো তথ্যের দরকার হয়। আর প্রশ্ন করার পর কিন্তু থামতে হবে, উত্তরদাতাকে ভাবার এবং উত্তর দেওয়ার সময় দিতে হবে। ঠিক। আর ফলো আপ প্রশ্ন বা প্রোব, ওটা তো খুব জরুরি। প্রোব বা ফলো আপ প্রশ্ন, মানে আরও একটু বিস্তারিত জানতে চাওয়া। আর কিছু বলবেন কি এ বিষয়ে? বা স্পষ্ট করতে বলা, এই ব্যাপারটা ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বলবেন। বা উদাহরণ চাইতে একটা উদাহরণ দিতে পারবেন? এই প্রোবগুলোই কিন্তু আলাপের গভীরতা বাড়ায়। চমৎকার। সাক্ষাৎকারের পর এবার আসা যাক পর্যবেক্ষণে। এটা কিভাবে কাজ করে গুণগত গবেষণায়? পর্যবেক্ষণ হল কোনো ঘটনা, কোনো আচরণ বা কোনো পরিস্থিতি যেখানে যেমন ঘটছে, মানে স্বাভাবিক পরিবেশে, সেখানে গবেষকের সরাসরি উপস্থিত থেকে নিবিড়ভাবে দেখা এবং শোনা। সাক্ষাৎকারে মানুষ যা বলে তা তো তার নিজের বয়ান, তাই না? নিজের ব্যাখ্যা। হ্যাঁ। কিন্তু পর্যবেক্ষণে তার আচরণ, তার কার্যকলাপ, অন্যদের সাথে তার ব্যবহার, পারিপার্শ্বিক বাস্তবতা, এগুলো সরাসরি দেখার একটা সুযোগ হয়। ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আর কি। আচ্ছা, গবেষক কি শুধু দেখেন নাকি অংশ নেন? দুটোই হতে পারে। গবেষক এখানে নানা ভূমিকায় থাকতে পারেন। একেবারে গোপনে সবার সাথে মিশে গিয়ে সম্পূর্ণ অংশগ্রহণকারী কমপ্লিট পার্টিসিপেন্ট হতে পারেন, অথবা দূর থেকে নিজের পরিচয় না জানিয়ে শুধু দেখতে পারেন, কমপ্লিট অবজার্ভার। আবার নিজের পরিচয় জানিয়ে কার্যক্রমে অংশ নিতে পারেন, পার্টিসিপেন্ট অ্যাজ অবজার্ভার, অথবা পরিচয় জানিয়ে শুধু পর্যবেক্ষণ করতে পারেন, অংশ না নিয়ে, নন পার্টিসিপেন্ট অবজার্ভার। কোন ভূমিকা নেবেন সেটা গবেষণার প্রশ্ন আর পরিস্থিতির ওপর নির্ভর করে। কিন্তু গবেষক যদি উপস্থিত থাকেন তাহলে তো সেখানকার মানুষের আচরণ বদলে যেতে পারে, তাই না? একদম। এটা একটা বড় চ্যালেঞ্জ। এটাকে বলে রিঅ্যাক্টিভিটি। মানুষ যখন জানে যে তাকে কেউ পর্যবেক্ষণ করছে, তখন তার আচরণ স্বাভাবিকভাবে একটু বদলে যেতে পারে। তাই গবেষককে নিজের এই প্রভাব সম্পর্কে খুব সচেতন থাকতে হবে এবং পর্যবেক্ষণের সময় তিনি যা দেখছেন তা কতটা স্বাভাবিক আর কতটা তার নিজের উপস্থিতির ফল, সেটা বোঝার চেষ্টা করতে হবে। আর এই পুরো প্রক্রিয়াটা, মানে যা দেখা হচ্ছে, যা শোনা হচ্ছে, এমনকি নিজের অনুভূতি, নিজের ধারণা, নিজের প্রশ্নগুলো সবকিছু বিস্তারিতভাবে ফিল্ড নোটে লিখে রাখতে হবে। ফিল্ড নোট? হ্যাঁ, ফিল্ড নোটস। এগুলোই হলো পর্যবেক্ষণের মূল ডেটা।
শুধু ঘটনার বর্ণনা নয়, গবেষকের প্রাথমিক বিশ্লেষণ বা ভাবনাও এর অংশ হতে পারে। অনলাইন জগতেও কিন্তু এখন পর্যবেক্ষণ করা হয়, যেমন ভার্চুয়াল এথনোগ্রাফি বা নেটনোগ্রাফি। সেটার আবার নিজস্ব কিছু নৈতিক ও পদ্ধতিগত দিক আছে। ইন্টারেস্টিং। আচ্ছা, তৃতীয় পদ্ধতিটা ছিল ডকুমেন্ট বা আর্টিফ্যাক্ট বিশ্লেষণ। এর মানে ঠিক কি? ডকুমেন্ট মানে হল যে কোনো লিখিত, দৃশ্যমান বা ডিজিটাল উপাদান যা আমাদের চারপাশে ছড়িয়ে আছে এবং গবেষণার প্রশ্নের সাথে প্রাসঙ্গিক হতে পারে। যেমন ধরুন, সরকারি কোনো রিপোর্ট, সংবাদপত্রের প্রতিবেদন, কোনো প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন বা ব্যক্তিগত ডায়েরি, চিঠি, ব্লগ পোস্ট, ফেসবুক বা টুইটারের পোস্ট, ছবি, ভিডিও, ম্যাপ, অনেক কিছু। আচ্ছা। আর আর্টিফ্যাক্ট হল ভৌত বস্তু, মানে ত্রিমাত্রিক জিনিস, যেমন কোনো কারখানায় ব্যবহৃত সরঞ্জাম, কোনো সাংস্কৃতিক প্রতীক, কোনো অফিসের সাজসজ্জা বা ধরুন কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এমনকি গার্বেজ স্টাডি বলে একটা জিনিস আছে, যেখানে মানুষের ফেলে দেয়া আবর্জনা বিশ্লেষণ করেও তাদের জীবনযাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাই নাকি? আবর্জনা থেকেও? হ্যাঁ, কারণ মানুষ যা ব্যবহার করে এবং ফেলে দেয় তা তাদের অভ্যাস, ভোগ, এমনকি সামাজিক স্তর সম্পর্কেও অনেক কিছু বলতে পারে। বাহ! তাহলে এই ধরনের উৎসের সুবিধা কি আর অসুবিধা? সুবিধা হল এগুলো সাধারণত সহজলভ্য হয়, অনেক সময় বিনা খরচেই পাওয়া যায়, আর এগুলো নন রিঅ্যাক্টিভ, মানে গবেষকের উপস্থিতি এগুলোকে প্রভাবিত করে না, কারণ এগুলো আগেই তৈরি হয়েছে। এটা একটা বড় সুবিধা। অসুবিধা হল এগুলো তো আর গবেষকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি হয়নি, তাই না? ঠিক। ফলে এগুলো হয়তো অসম্পূর্ণ হতে পারে বা গবেষণার প্রশ্নের সাথে পুরোপুরি প্রাসঙ্গিক নাও হতে পারে। আর এগুলোর সত্যতা বা নির্ভরযোগ্যতা যাচাই করাটাও একটা বড় চ্যালেঞ্জ হতে পারে, বিশেষ করে অনলাইন ডকুমেন্ট বা ব্যক্তিগত ডায়েরির ক্ষেত্রে। কে লিখেছে, কেন লিখেছে, কতটা সত্যি লিখেছে, এগুলো বোঝা কঠিন। হ্যাঁ, তা তো বটেই। বিশ্লেষণে সাধারণত গুণগত কন্টেন্ট বিশ্লেষণ বা কোয়ালিটেটিভ কন্টেন্ট অ্যানালিসিস ব্যবহার করা হয়। মানে শুধু কোনো শব্দ কতবার আছে সেটা গোনা নয়, বরং লেখার বা ছবির পেছনের অর্থ, তার প্রেক্ষাপট, কি বলা হয়নি, এসব গভীরে গিয়ে দেখা হয়। বুঝলাম। তাহলে এই তিনটে পদ্ধতি, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, ডকুমেন্ট বিশ্লেষণ, এগুলো ব্যবহার করেই গুণগত গবেষণার তথ্য সংগ্রহ করা হয়। আমরা গবেষণার নৈতিকতা, বিভিন্ন দৃষ্টিকোণ, যেমন আদিবাসী দৃষ্টিকোণ আর তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে অনেক কথা বললাম। কিন্তু আরেকটা খুব বড় প্রভাবক আছে, তাই না? সেটা হলো অর্থ। গ্যারি গ্রে তার টেড টকে যেটার কথা বলেছেন, ফান্ডিং এফেক্ট বায়াস বা অর্থায়নের প্রভাবজনিতা পক্ষপাত। বিষয়টা বেশ উদ্বেগজনক মনে হলো আমার কাছে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে কিছুটা অস্বস্তিকরও বটে। গ্রে খুব স্পষ্টভাবে দেখাচ্ছেন যে যখন কোনো গবেষণা কোনো শিল্পখাত বা কোনো কর্পোরেশন দ্বারা অর্থায়িত হয়, তখন সেই গবেষণার ফলাফলে প্রায়শই তাদের পণ্যের বা তাদের স্বার্থের পক্ষে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। তাই উদাহরণ ছিল কিছু? হ্যাঁ, তিনি বেশ কিছু জোরালো উদাহরণ দিয়েছেন, যেমন প্লাস্টিকে ব্যবহৃত বিপিএর নিরাপত্তা নিয়ে করা গবেষণা বা সেলফোনের রেডিয়েশনের ঝুঁকি নিয়ে গবেষণা, জলবায়ু পরিবর্তন, কোমল পানীয়ের স্বাস্থ্য ঝুঁকি, প্রেসক্রিপশন ড্রাগসের কার্যকারিতা। প্রায় প্রতিটা ক্ষেত্রেই দেখা গেছে একই বিষয়ে শিল্প অর্থায়িত গবেষণাগুলো বলছে ঝুঁকি কম বা নেই বললেই চলে, কিন্তু স্বাধীন বা সরকারি অর্থায়নে করা গবেষণাগুলো ঝুঁকির বা ক্ষতির প্রমাণ বেশি পাচ্ছে। তার মানে শুধু ফলাফল প্রকাশেই নয়, হয়তো প্রশ্নটাই এমনভাবে তৈরি করা হয় বা ডেটা বিশ্লেষণটাই এমনভাবে করা হয় যাতে অর্থদাতার পক্ষে যায়। ঠিক তাই। গ্রে বলছেন এটা সবসময় সরাসরি জালিয়াতি নাও হতে পারে। অনেক সময় এটা সূক্ষ্মভাবে হয়, যেমন এমন প্রশ্নই বেছে নেওয়া হলো যার উত্তর অর্থদাতার পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি, অথবা ফলাফলের ব্যাখ্যাটা একটু ঘুরিয়ে করা হলো। এমনকি খাদ্য ও পুষ্টিবিজ্ঞানীরাও নাকি স্বীকার করেছেন যে যারা গবেষণাটা ফান্ড করছে তাদের প্রতি এক ধরনের পেশাগত সৌজন্য বা সম্পর্ক রক্ষার তাগিদ থেকেও গবেষণার ডিজাইন বা ব্যাখ্যা প্রভাবিত হতে পারে। গ্রে আরও দেখিয়েছেন, যেমন ধরুন আমেরিকায় ঔষধ অনুমোদনের জন্য যে কমিটিগুলো থাকে, FDA অ্যাডভাইজারি কমিটিজ, তাদের অনেক সদস্যেরই সেই সব ঔষধ কোম্পানির সাথে কোনো আর্থিক সম্পর্ক বা স্বার্থের সংঘাত থাকে, যাদের ঔষধ তারা পর্যালোচনা করছেন। বলেন কি?
এটা তো ভয়ঙ্কর। হ্যাঁ, অর্থনীতিতেও তিনি একই রকম উদাহরণ দিয়েছেন, যেখানে প্রাইভেট ইকুইটি ফার্মগুলো থেকে ডেটা পাওয়ার শর্ত হিসেবে অনেক সময় এমন গবেষণা প্রকাশিত হয় যা তাদের মডেলের পক্ষে যায়। তাহলে এই পরিস্থিতিতে আমরা যারা সাধারণ পাঠক বা তথ্যের ব্যবহারকারী, আমাদের কি করার আছে? কিভাবে বুঝব কোনটা ঠিক কোনটা ভুল? এটা একটা $1,000,000 প্রশ্ন। গ্রের মূল পরামর্শ হল আমাদের খুব সচেতন এবং সমালোচনামূলক পাঠক বা দর্শক হতে হবে। যে কোনো গবেষণার ফলাফল পড়ার সময় বা শোনার সময় প্রথমেই প্রশ্ন করতে হবে এই গবেষণাটা কে করেছে, কারা এর পেছনে টাকা দিয়েছে, লেখকের বা প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েশন কি, তাদের কি কোনো বিশেষ স্বার্থ থাকতে পারে। আচ্ছা, মানে উৎসটা যাচাই করা। একদম। শুধু শিরোনাম বা সিদ্ধান্তের সারাংশ দেখেই কোনো কিছু বিশ্বাস করা যাবে না। মেথডোলজি বা পদ্ধতিটা দেখতে হবে, ডেটা দেখতে হবে যদি পাওয়া যায়। একটা উৎসের উপর নির্ভর না করে একাধিক, বিশেষ করে ভিন্ন ভিন্ন অর্থায়নের উৎস থেকে আসা গবেষণাগুলো মিলিয়ে দেখতে হবে। আর বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে স্বচ্ছতা এবং স্বাধীনতার উপর সবচেয়ে বেশি জোর দিতে হবে, কারণ দিন শেষে জ্ঞান তৈরি এবং তার ব্যবহারের মূল ভিত্তিটাই হল বিশ্বাস বা ট্রাস্ট। আমাদের বুঝতে হবে কোন তথ্যটা আমরা বিশ্বাস করতে পারি। সত্যি, আজকের আলোচনাটা আমাকে আবার মনে করিয়ে দিল যে গবেষণা আসলে শুধু ডেটা সংগ্রহ আর থিওরি খাড়া করার একটা যান্ত্রিক প্রক্রিয়া নয়। এর সাথে কত গভীরভাবে জড়িয়ে আছে নৈতিক দায়িত্ববোধ, মানুষের প্রতি সম্মান, বিভিন্ন সংস্কৃতির প্রতি সংবেদনশীলতা আর বাইরের নানা রকম প্রভাব, যেমন অর্থায়ন। আদিদাসী দৃষ্টিকোণ বা অর্থায়নের প্রভাবের মতো বিষয়গুলো আমাদের প্রচলিত অনেক চিন্তাকে বেশ ভালোভাবেই নাড়া দেয়। একেবারে। আর এই ক্ষেত্রটা কিন্তু একেবারেই স্থির নয়, এটা প্রতিনিয়ত বদলাচ্ছে, বিশেষ করে প্রযুক্তির উন্নতির সাথে সাথে। যেমন ধরুন, অনলাইন গবেষণা বাড়ছে, বিগ ডেটা আসছে, ডেটা অ্যানালিটিক্সের নতুন নতুন টুলস আসছে। এগুলোর সাথে সাথে নতুন নতুন নৈতিক চ্যালেঞ্জও কিন্তু তৈরি হচ্ছে। ডেটা প্রাইভেসি, অ্যালগোরিদমিক বায়াস, অনেক কিছু। ঠিক। একটা প্রশ্ন হয়তো আজকের আলোচনার শেষে আমরা রেখে যেতে পারি ভবিষ্যতের ভাবনার জন্য। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেভাবে জ্ঞান তৈরি এবং তথ্য বিশ্লেষণে ক্রমশ শক্তিশালী ভূমিকা রাখছে, তাতে গবেষণার নৈতিকতা, সত্যতা যাচাই এবং বিশ্বাসযোগ্যতার যে ধারণাগুলো নিয়ে আমরা কথা বললাম, সেগুলো ভবিষ্যতে কেমন রূপ নেবে। জ্ঞান সন্ধানী হিসেবে বা সাধারণ নাগরিক হিসেবেই বলুন, এই পরিবর্তিত পরিস্থিতিতে নির্ভরযোগ্য জ্ঞান চেনার বা মূল্যায়ন করার ক্ষেত্রে আমাদের ভূমিকাটাই বা কী হবে। এটা একটা চলমান আলোচনা, যার উত্তর হয়তো খুঁজতেই থাকতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা নিয়ে নিশ্চয়ই আমাদের আরও ভাবতে হবে।